হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। এই ভিডিওতে আমরা আধানের বিভিন্ন ধর্ম, প্রপার্টিজ অফ চার্জ নিয়ে আলোচনা করব এবং শেষে গিয়ে আমরা হোয়াট ইজ কোয়ান্টাইজেশন বা হোয়াট ডাজ কোয়ান্টাইজেশন মিন অর্থাৎ আধানেরই একটি ধর্ম কোয়ান্টায়নের আমরা ব্যাখ্যামূলক আলোচনা করব এবং সহজ কিছু উদাহরণ দ্বারা সেটি বোঝার চেষ্টা করব। তো প্রথমেই চলে যাচ্ছি অ্যাডিটিভিটি অফ ইলেকট্রিক চার্জ। এর মানে কি, যে যোগের ক্ষেত্রে ইলেকট্রিক চার্জ কোন নিয়ম মেনে চলে। যেমন ধরো কোনো একটি জায়গা আছে, এই জায়গাতে ধরলাম এখানে প্লাস Q1, এখানে প্লাস Q2, এখানে মাইনাস Q3, প্লাস Q4, মাইনাস Q5, মাইনাস Q6, এতগুলি আধান এই জায়গার মধ্যে আছে। তাহলে এখানকার মোট আধান কত হবে? এখানকার তখন টোটাল চার্জ যদি আমাকে লিখতে হয়, তাহলে টোটাল চার্জ সমান আমি লিখব প্লাস Q1 প্লাস Q2 মাইনাস Q3 প্লাস Q4 মাইনাস Q5 মাইনাস Q6। এর মানে কি, অর্থাৎ যখন কোনো জায়গার আধানের আমরা মোট সমষ্টি বার করব তখন তার সাইন সমেত, অর্থাৎ তার আগে কি চিহ্ন যুক্ত বা আধানটি কি জাতীয়, ধনাত্মক আধান না ঋণাত্মক আধান, তা দেখে আমরা যোগ করব। যদি আরও সহজ ভাষায় বলা হয়, ধরো একটি জায়গা আছে, সেখানে ধরলাম প্লাস 10 কুলম, মাইনাস 10 কুলম, প্লাস 8 কুলম, মাইনাস 2 কুলম আধান আছে। তাহলে এই জায়গায় মোট আধান কত হবে না প্লাস 10 প্লাস 8 মাইনাস 10 মাইনাস 2, তার মানে 6 কুলম। অর্থাৎ একদম যেমন আমরা বীজগাণিতিক নিয়ম মানি, ঠিক সেইভাবেই সহজ ভাষায় যোগ হবে। এটি খুব সহজ একটি ধর্ম ছিল। আধানের পরের ধর্মটি হচ্ছে ইনভ্যারিয়েন্স অফ ইলেকট্রিক চার্জ। এর মানে কি, ধরো কোনো বস্তুর মধ্যে একটি আধান আছে যার মান ধরলাম Q। এখন এই আধানটিকে যদি ভি গতিবেগ নিয়ে আমরা গতিশীল করে দিই, তাহলে দেখতে পাবো কি, যে এই যে এর মধ্যে যে আধানটি আছে সেই আধানের মানটির পরিবর্তন ঘটবে না। অর্থাৎ যত মানের আধান নিয়ে সেটি গতিশীল ছিল, ঠিক তত মানের আধান নিয়েই সেটি গতিশীল থাকবে। অর্থাৎ গতিবেগের ওপর আধানের কোনো পরিবর্তন হয় না, বা গতিবেগের ওপর আধান নির্ভরশীল নয়, গতিবেগের সঙ্গে আধানের মানের কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয় প্রপার্টিটাও আমাদের শেষ হয়ে গেল। এর পরের যে ধর্মটি আছে সেটি কি, সেটি হলো কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ। কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ মানে কি, যদি আমরা এই ইউনিভার্সকে একটি বিচ্ছিন্ন অঞ্চল হিসেবে ভাবি, তাহলে সেক্ষেত্রে মোট আধানের পরিমাণ 1 থাকে। একটি সহজ উদাহরণ দ্বারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখা যাক, ধরলাম একটি বাড়ি আছে, এই যে একটি বাড়ি আছে, এই বাড়িতে ধরলাম দুজন ব্যক্তি আছে। এই ব্যক্তির কাছে ধরলাম 1000 টাকা ছিল, আর এই ব্যক্তির কাছে ধরলাম 1200 টাকা ছিল। তাহলে এখানে এখন মোট টাকার সংখ্যা কত না 1000 প্লাস 1200 মানে কত, মানে 2200 টাকা। এখন মনে করলাম এই ব্যক্তি কিছু পরিমাণ টাকা একে দিয়ে দিল, ধরলাম এই ব্যক্তি এখন 400 টাকা এই ব্যক্তিকে দিয়ে দিল। তাহলে এখন এই ব্যক্তির কাছে কত টাকা আছে? তাহলে এখন এই ব্যক্তির কাছে টাকা পড়ে আছে 800 টাকা, আর এই ব্যক্তির কাছে এখন হয়ে গেছে 1400 টাকা। তাহলে এখন মোট টাকার পরিমাণ কত? 1400 প্লাস 800, তাহলে কত হবে? সেই 2200ই আছে। অর্থাৎ কি বলতে পারো, যে শুধুমাত্র টাকার আদান প্রদান হয়েছে, টাকার মোট পরিমাণের কিন্তু কোনো পরিবর্তন আসেনি। ঠিক একই রকমভাবে যখন আমরা কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জে চলে যাই, তখন কি হয়, যে ধরা হয় যে এই হোল ইউনিভার্সিটি একটি বিচ্ছিন্ন জায়গা, যেখানে মোট আধানের পরিমাণ সমান, শুধুমাত্র এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা আধানকে দেওয়া নেওয়া করতে পারি।
যেমন ঠিক এক্ষেত্রে টাকাটা দেওয়া নেওয়া হচ্ছিল, ঠিক আধানের ক্ষেত্রেও তাই, শুধুমাত্র আধানকে এক জায়গা থেকে অন্য জায়গায় দেওয়া নেওয়া করা যেতে পারে, কিন্তু মোট আধানের পরিমাণ কখনোই পরিবর্তনশীল নয়, বা মোট আধান সবসময় ধ্রুবক থাকবে। এটিকেই কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ বলা হয়েছে। তাহলে কি বুঝলাম? ধরলাম একটি কাঁচের রড আছে, এই রডটিকে আমি একটি সিল্কের কাপড়ে, এটা ধরলাম সিল্ক, এটা ধরলাম গ্লাস রড, একে আমি ঘষলাম। তাহলে ঘষলে কি দেখা যাবে? এই গ্লাস রডটির মধ্যে প্লাস আধান সৃষ্টি হয়েছে, এই সিল্কের কাপড়ের মধ্যে মাইনাস আধান সৃষ্টি হয়েছে। বলে রাখা প্রয়োজন, এখানে কোনো আধানই সৃষ্টি হয়নি। এখানে এই যে গ্লাস রডটি ছিল, সেই গ্লাস রডের মাইক্রো ইলেকট্রনসগুলি এখানে ট্রান্সফার হয়ে গেছে। অর্থাৎ কি? অর্থাৎ বলা যেতে পারে ঠিক ওই টাকা দেওয়া নেওয়ার মতন। তাহলে কিছু পরিমাণ মাইনাস আধান গ্লাস রড থেকে সিল্কে যাওয়ার জন্য গ্লাস রডটি এখন পজিটিভ আধানে আহিত হয়েছে, এবং ইলেকট্রনগুলি যাওয়ার জন্য, ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, সেই জন্য সিল্ক কাপড়টি নেগেটিভ আধানে আহিত হয়েছে। কিন্তু এখানে কোনোভাবে আধানের সৃষ্টি বা ধ্বংস হয়নি। প্রথমে যা আধান ছিল ঠিক সেই পরিমাণই আধান আছে, শুধুমাত্র দেওয়া নেওয়া হয়েছে। শেষ ধর্মতে আমরা যাচ্ছি। শেষ ধর্ম হচ্ছে কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রিক চার্জ। প্রথমে জেনে রাখা প্রয়োজন, হোয়াট ইজ কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন কথাটার মানে কি? যেসব জিনিসের কন্টিনিউয়াস ভ্যালু নেই, তার একটি ডিসক্রিট ভ্যালু আছে। দিয়ে একটি সহজ উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখা যাক। ধরো আমি লিখলাম 2, 4, 6, 8, 10, 12। তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো যে আমি সমস্ত ইভেন নাম্বারসগুলোকে লিখছি, অর্থাৎ জোড় সংখ্যাগুলোকে লিখছি। এখন একটা জিনিস দেখো, যে 2-এর পরে কিন্তু 3 নেই, আবার 4-এর পরে কিন্তু 5 নেই, 6-এর পরে কিন্তু 7 নেই, 8-এর পরে কিন্তু 9 নেই। অর্থাৎ এখানে কিন্তু পরপর কিন্তু মানগুলি নেই। এখানে কিন্তু 2-এর পর সোজা চলে যাচ্ছে আমরা 4-এ, মানে কন্টিনিউয়াস ভ্যালু নয়। 4-এর পর আবার 6, মানে কন্টিনিউয়াস ভ্যালু নয়। 6-এর পরে আবার 8, অর্থাৎ মাঝের একটি করে মানের এখানে ফারাক চলে আসছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি 2, 4, 6, 8 প্রত্যেকেরই কিন্তু বিচ্ছিন্ন মান, প্রত্যেকটি কিন্তু বিচ্ছিন্ন মান। এইভাবে এই যে যখন আমরা বিচ্ছিন্ন মান পাই, তখন তাকে আমরা বলি কোয়ান্টাইজড হয়ে যাওয়া। আর এই যে ঘটনাটা ঘটছে না, একেই বলি কোয়ান্টাইজেশন বা কোয়ান্টাইজড হয়ে যাওয়া। কোয়ান্টাইজড মানে কি? যেখানে আমরা বিচ্ছিন্ন মান পাই, কন্টিনিউয়াস মান পাই না। তাহলে ইভেন নাম্বারস আর কোয়ান্টাইজড, এখানে তুমি বলা যেতে পারে। যেহেতু ইভেন নাম্বারের পরপর কন্টিনিউয়াস ভ্যালু নেই, তাহলে ইভেন নাম্বার কিন্তু আমাদের কোয়ান্টাইজড যে, সেটা আমরা বলতে পারি। তাহলে এই যে 2 আছে, এই 2টিকে কি আমি এখন এইভাবে লিখতে পারতাম? 2 × 1, 4-কে, 2 × 2, 6-কে, 2 × 3, 8-কে, 2 × 4, 10-কে, 2 × 5 দেখা যাবে। তাহলে দেখো এখানে 2 কিন্তু একই আছে, 2, 2, 2, এই 2, এই 2 সব একই আছে। কে পরিবর্তন হয়েছে? এই 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6 আসতো। তাহলে কি আমি এখানে লিখতে পারতাম 2 × n, যেখানে স্মল n এর মান হতো 1, 2, 3, 4। দেখো এই যে 1 পুট করলে আসবে 2 × 1, মানে 2 আসবে। 2 পুট করলে 2 × 2 4 আসবে। 3 পুট করলে 3 × 2 6 আসবে। 4 পুট করলে 4 × 2 8 আসবে। তাহলে এখানে 2n লেখা যেতে পারে। তাহলে দেখো, ঠিক যেমন ইভেন নাম্বারের ক্ষেত্রে সবচেয়ে একটি ক্ষুদ্রতম মান আছে 2, বাকি জোড় সংখ্যাগুলি, মানে প্রত্যেকটি বাকি ইভেন নাম্বারসগুলি এই 2-এর গুণিতক, মানে 2-এর গুণিতক হিসেবেই একমাত্র প্রকাশ করা সম্ভব। ঠিক তেমনই ইলেকট্রিক চার্জের ক্ষেত্রেও, আধানের ক্ষেত্রে একটি ক্ষুদ্রতম মান আছে। তার মান কত? তাকে বলা হয় স্মল ই। এর নাম কি? এর নাম হচ্ছে ইলেকট্রনিক ইউনিট অফ চার্জ। এর মান কত হয়? এর মান হয় 1.6 × 10⁻⁻19 কুলম SI, এবং সিজিএস এর মান হয় 4.8 ×
10⁻⁻10 স্ট্যাট কুলম। অর্থাৎ তাহলে যেমন এখানে 2 কাজ করছিল ঠিক তেমনই এখানে ই কাজ করবে। তাহলে বাকি আধানের মানগুলিকে আমরা কিভাবে লিখব? তাহলে আগেই যেমন এখানে যেমন সব যে ছিল ছোট ছিল 2, বাকি জোড় সংখ্যাগুলো সব 2 এর গুণিতক ছিল, ওই জন্য 2n করেছিলাম। তাহলে বাকি আধানগুলিকে লেখার জন্য আমরা তাহলে এখানে এক্ষেত্রে কি লিখব? এক্ষেত্রে লিখব ই ইন্টু এন। অর্থাৎ যদি আধানের মান হয় কিউ, তাহলে কিউ ইকুয়াল টু ই এন। যদি একটু মডিফাইড করে লিখি তাহলে লেখা যেতে পারে প্লাস মাইনাস মড ই এন। এটা লেখার পেছনে একটা কারণ আছে, খুব শর্টে বোঝাচ্ছি। তাহলে কি দেখতে পেলাম? তাহলে কোনো জায়গার আধান কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস মড ই এন দেখতে পেলাম। এখানে মড ই কেন নিলাম আর প্লাস মাইনাসই বা নেওয়ার কারণটা কি? দেখো, ধরো যদি একটি বস্তু আছে, সেখান থেকে যদি আমি ধরলাম আমি সেখান থেকে ইলেকট্রন বার করে নিলাম, তাহলে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে সেই বস্তুটি কিন্তু পজিটিভ আধানগ্রস্ত হবে। তাহলে তার মধ্যে আমরা কিন্তু পজিটিভ আধান পাবো। তাহলে সেক্ষেত্রে যখন আমি এই বস্তুটির আধানের মান নির্ণয় করব তখন কিন্তু কিউ ইকুয়াল টু মাইনাস মড ই এন লিখতে পারবো না। কেন পারবো না? এখানে মাইনাস চার্জ তো নেই, এই তো পজিটিভ চার্জে আহিত। তাহলে তখন কিন্তু কিউ ইকুয়াল টু প্লাস মড ই এন লিখতে হবে। এখানে মডটা আমি এই কারণেই দিয়েছি যাতে তোমাদের ভুল না হয়। এখানে মড মানে শুধুমাত্র আমরা মানটা নিচ্ছি, যার মান কত। তাহলে তুমি কি লিখতে? এখানে লিখতে 1.6 ইন্টু 10⁻⁻19। এখানে শুধুমাত্র মানটা আসবে, প্লাস মাইনাসের কোনো গল্প এখানে আর রইল না। তাহলে ভুল হওয়ার চান্স কম। তাহলে দেখি, যদি ধরো আরেকটি বস্তু নিলাম, এখানে আমি কিছু পরিমাণ ইলেকট্রন দিলাম। যদি এখানে কিছু পরিমাণ ইলেকট্রন দিই তাহলে এই বস্তুটি নেগেটিভ আধানগ্রস্ত হবে। তাহলে তখন যদি এই বস্তুটির আমি আধান বার করতে যাই তখন কিন্তু কিউ ইকুয়াল টু প্লাস এন ই লিখতে পারবো না। যেমন এখানে মাইনাস এন ই লিখতে পারছিলাম না, ঠিক তেমনই এখানে প্লাস এন ইন্টু মড ই লিখতে পারবো না। তখন কত লিখতে হবে? তখন লিখতে হবে মাইনাস মড ই এন। তাহলে এখানে আশা করি তোমরা বুঝতে পারলে যে কি ঘটনাটা ঘটলো এইটাই। তাহলে এখানে প্লাস মাইনাস দেওয়ার কারণ হচ্ছে যে বস্তুটি কি আধানে আহিত সেইটিকে বোঝানোর জন্য আমরা এখানে প্লাস মাইনাসটি ব্যবহার করেছি, এবং মড ই ব্যবহার করেছি শুধুমাত্র মানকে ইন্ডিকেট করার জন্য। এখানে একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে ধরো আমি বললাম কোনো একটি বস্তুর মধ্যে 3.1 ইন্টু 10⁻⁻19 কুলম চার্জ আছে। তাহলে কি আমি সঠিক বললাম না ভুল বললাম? আমি ভুল বললাম। কেন? 3.1 দেখো 1.6 ইন্টু 10⁻⁻19 এর গুণিতক নয়। আমি যদি একে 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 3.2 পাই। 3.2 ইন্টু 10⁻⁻19 পেতাম। 3.1 এর কিন্তু কোনো অস্তিত্ব নেই। আগেই বলেছিলাম যে এক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস ভ্যালু থাকে না। আধানের মান কি হতে পারে না 1.6 ইন্টু 10⁻⁻19, তারপরে 3.2 ইন্টু 10⁻⁻19, তারপরে হতে পারে 4.8 ইন্টু 10⁻⁻19। সবগুলো দেখো এই 1.6 এর সব গুণিতক। কোনো একটি বস্তুর মধ্যে 3.2 ইন্টু 10⁻⁻20 কুলম আধান আছে। এটা কি সম্ভব? না, এটাও সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেখো, যদি কোনো বস্তুর মধ্যে এত পরিমাণ আধান আছে তাহলে অর্থাৎ সেখানে কিউ এর মান কত? না, কিউ এর মান হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁻20 কুলম। তাহলে যদি আমি এই ফর্মুলাতে পুট করি মড ই প্লাস মাইনাস মড ই এন, তাহলে আগেই বলেছি এখানে 3.2 ইন্টু 10⁻⁻20 কুলম চার্জ আছে, সেটি ধনাত্মক আধানযুক্ত। তাহলে সেক্ষেত্রে কত মান হবে? 3.2 ইন্টু 10⁻⁻20। ই এর মান আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19, এটা আসবে এন। তাহলে যদি আমি এন বার করি দেখতে পাবো 3.2 ইন্টু 10⁻⁻20 বাই 1.6 ইন্টু 10⁻⁻19। কাটাকুটি করলে কি দেখতে পাবো? মানে 2 ইন্টু
10⁻⁻1 এর মানে কত? এর মানে হচ্ছে 0.2। তাহলে কোনো জায়গাতে কি আধানের সংখ্যার মান 0.2 হওয়া সম্ভব? না, সম্ভব নয়। কেন সম্ভব নয়? আগেই আমরা দেখে এসেছি যে Q = NE হয়, যেখানে n কিন্তু 1, যেখানে n কিন্তু 1, 2, 3, 4 ফ্র্যাকশনের কোনো জায়গা নেই এখানে। তাহলে আধানের সংখ্যার মান কিন্তু কখনো ফ্র্যাকশন হওয়া সম্ভব নয়। তাহলে আজকের মতন ভিডিওটি এতদূর রইল। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব। আজকের মতন এতদূর রইল। বাই জিনিয়াস।